আবরাজ। বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ফিজা আচমকায় আবরাজকে ডাকলো। আবরাজ সাব্বিরের হাতে চাবি দিল গাড়ির। সাব্বির সেটা নিয়ে চলে গেল। আবরাজ ফিজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। জবাবে বলে, বলো সুগন্ধি ফুল। এগুলো কি আপনার গাড়ি? ফিজা বিস্ময় নিয়ে সামনে গার্ডেনে একটা ছাউনির নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। 4টা গাড়ি ওখানে। ফিজা হয়তো এগুলোর নামও জানে না। সবগুলো গাড়ি কালো। ফিজা প্রশ্নটা করে পরক্ষণে সে নিজে থমথমে খেল। এটা কোনো প্রশ্ন হলো? ফিজা নিজের উপর বিরক্ত হলো। যা সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঢাকা, তার নিকট 4 থেকে 5টা এক্সক্লুসিভ কালো গাড়ি থাকা কোনো আশ্চর্যের ব্যাপারই না। আবরাজ ফিজার ভাবনার মাঝে বলে উঠল, হোয়াই নট? না, এমনিই জিজ্ঞাসা করলাম। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। আবরাজ হাঁটে। ফিজার হাতেও টান পড়ে। সদর দরজার উদ্দেশ্যেই হাঁটা ধরে আবরাজ বলল, ভেতরে চলো কাম। চমৎকার দেখতে বাড়িটার ভেতরে প্রবেশ করে ফিজা চমকালো। নয়নে নিবদ্ধ হলো চারিদিকে সৌন্দর্য দেখে। ভেতর থেকে বাইরে সবকিছু স্পষ্ট। আবরাজ ফিজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা লম্বা কালো কোটটা খুলতে ব্যস্ত। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজ বুঝতে পারছে ফিজা এসব দেখে শকড। আবরাজ ফিজাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই কল এলো একটা। আবরাজ ফিজার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দার মতো জায়গাটায় গেল। সময়টা একদম সকাল। বাহিরের পরিবেশ অন্ধকার। কাচের দেয়ালে ওপাশে তুষারপাতের ফলে সামনের বাগানটা ঢেকে গিয়েছে। আবরাজ একবার ঘাড় বাঁকিয়ে বইয়ের দিকে চাইল। মেয়েটা চঞ্চল, আবার কঠিনও। আবরাজ ভাবে এসব দেখে ফিজা কি খুশি হবে? চঞ্চলতায় মেয়েটা তাকে নিয়ে পাগলামি করবে কিংবা জড়িয়ে ধরবে। কঠিন ধাঁচের মেয়ে মানুষ। করবে না এমন কিছু। হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে। আবরাজের ভাবনার মাঝে কল কেটে আবারও কল বাজে। তখন রিসিভ করতে ওপাশ থেকে সাব্বির ব্যস্ত শুরু বলে, স্যার, মিস্টার জি আপনার সাথে দেখা করতে চাই। ওকে ফাইন, বিকেলে আসছি আমি। স্যার, ম্যাডাম। নিয়ে যাবো সাথে করে। সাব্বির আর কিছু বলার আগে কল কাটে আবরাজ। এরপর ফিজার কাছে গেল। ফিজা তখন সোফায় বসে ঘুমিয়ে। আবরাজ থতমত খেল। এত অল্প সময় একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে? তাও আবার বসে? অবশ্যই পারে। ফিজা নামের এই রমণীর দ্বারা অসম্ভব কোনো কিছু নয়। আবরাজ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর ফিজাকে আলগোছে কোলে তুলে রুমে গেল। বাড়িটা একতলা। 2 দিক থেকে কাচের দেয়াল আর 2 পাশে রুম। রুমে এসে আবরাজ ফিজাকে শুইয়ে দিল। নিজেকে কোনো রকম সামলে পোশাক পরিবর্তন করলো। তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো। ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল। এরপর সোফায় বসে ল্যাপটপে কিছু করতে লাগলো। মিনিট 5 পরে কলিং বেল বাজলো। আবরাজ উঠে গিয়ে গেট খুলে। বাইরে 2জন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স বোঝার উপায় নেই। বিদেশিদের এই এক সমস্যা। তবে এতে আবরাজের কোনো সমস্যা নেই। বয়স যাই হোক, এতে তার কি? আবরাজ মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার। তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। আবরাজ ইংরেজিতে গড়গড় করে কিছু বলে রুমে চলে গেল। সময়টা দুপুর নয়, তবে অনেক বেলা হয়েছে। ফ্লাইট থেকে নেমে তারা সকালে নাস্তা করে নিয়েছিল। এখন আর খাবারে তারা নেই। আবরাজ এসে ফিজার পেছনে শুয়ে পড়ল। কিছু সময় এক দৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আনমনে জড়িয়ে ধরল। সাথে সাথে ফিজা নড়ে চড়ে উঠল এবং চক্ষুদ্বয় মিলে আবরাজের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ। কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে বিধায় আবরাজের খারাপ লাগলো। ফিজার সাথে সাথে বলে উঠল, লিভ মি। জান আমার, একবার সুযোগ দিয়ে দেখো, দুঃখ তোমার আশেপাশে ঘেঁচতেই পারবে না। যত দ্রুত চোখ মেলে তাকিয়েছিল ফিজা, তার চেয়ে দ্বিগুণ দ্রুত সময়ের মধ্যে চোখ আবারও বন্ধ করে নিল। তার আদৌ এই কথার বিপরীতে কি বলা উচিত মাথায় আসছে না। আচমকাই ঘুম ভেঙেছে। তার মধ্যে আবরাজের এরূপ কথা। মেয়েটা কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। উল্টো দিকে পিঠ করে দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আগে কত নারী ছুঁয়েছেন? আমাকে বোকা মনে হয়? কত নারী শরীর শুয়েছে, সই না। ছুতে কতক্ষণ? আপনার সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে। আবরাজ কিছু বলল না। মুখ গুজে ফিজার চুলের ভাঁজে। মেয়েটার ওভারকোটের ভেতর দিয়ে পেটে হাত রাখে, গেঞ্জির উপরে। তাও ফিজার শরীরে ঠান্ডা একটা আভাস পেল। মোচড়ামুচড়ি করতে শুরু করলো। আবরাজ চেপে ধরল বউকে নিজের সাথে। এরপর গম্ভীর স্বরে বলে উঠল, বিকেলে বেরোচ্ছি আমরা, এখন ঘুমাতে দাও, রাতে ফিরতে লেট হবে। ঘুমান না আপনি, আমাকে ছাড়ুন। ডন্ট ডিস্টার্ব। আবরাজ শান্ত স্বরে বলল। ফিজা আশ্চর্য হয়। অদ্ভুত, ডিস্টার্ব করছে তাকে, অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে করছে। ফিজা দাঁতে দাঁত চেপে বলে, আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন।
আর উত্তর আসে না। ফিজা কতক্ষণ অপেক্ষা করে বুঝতে পারে আবরাজ ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজেও চুপ করে শুয়ে রইল। নাইট ক্লাব? গাড়িতে বসে থেকে অবাক হয়ে বলে ফিজা। আবরাজের সাথে রয়েছে আরো একটা গাড়ি, সেটা থেকে সাব্বির সহ আরো দুজন বডিগার্ড বেরিয়ে এসে আবরাজের থেকে দূরত্ব রেখে পেছনে দাঁড়ালো। আবরাজ গাড়ি থেকে নামতে নামতে ফিজাকে উদ্দেশ্য করে বলল, কাম হেয়ার। কেন যাবো ওখানে আমরা? ফিজা গাড়িতে বসে থেকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। সামনে বসা ড্রাইভার জার্মানির স্থানীয় লোক, বাংলা সহ তিনি আরো কয়েকটা ভাষা জানেন। তিনি যথেষ্ট অবাক। আবরাজের সাথে তিনি শুরু থেকে রয়েছে, আবরাজের সাথে এভাবে কাউকে কথা বলতে দেখেনি। আর না আবরাজ কারোর সাথে এত ভালো করে কথা বলে। আবরাজ ঘড়ি দেখতে দেখতে শান্ত স্বরে বলল, একটা মিটিং রয়েছে, 1 ঘন্টার মধ্যে চলে যাব। আপনি যান। মেয়েটা সোজা নাকচ করলো। আবরাজ না শুনতে নারাজ। বউকে সে একা বাইরে রেখে কোথাও যাবে না, সাথে করে নিয়ে যাবে, তাই নাছর বান্দা সে। ঝট করে বউকে গাড়ির ভেতর থেকে কোলে তুলে নিল। ফিজা চমকালো, হতভম্ব হয়ে আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ সামনে হাঁটে, গার্ড তাদের পেছনে। তীব্র গানের শব্দ সাথে মানুষের হেলদোল দেখে ফিজার অন্তর কাঁপে। এসবে সে অভ্যস্ত নয়, আগে কখনো এসবে যাওয়া হয়নি, তবুও ভয় প্রকাশ করলো না। আবরাজ একটা রুমে ফিজাকে রেখে দুজন গার্ডকে পাহারায় রেখে সাব্বিরকে নিয়ে বেরিয়ে গেল। ফিজা কিছু জিজ্ঞাসা করা তো দূর, নিজেকে ধাতস্থ করার আগেই আবরাজ বেরিয়ে গেল। ফিজা আর কি করবে, বসে রইল সেখানে। এক সেট সোফা সহ একটা বেড রয়েছে, সুন্দর একটা গোছানো রুম, বেশ দেখতে। এখানে কি আবরাজ রোজ আসে? এলো বা কেন আসে? ফিজার হঠাৎ মনে পড়ল কিসের মিটিং করতে আবরাজ ক্লাবে আসে। ফিজা গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল, কাঁধ ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল, কালো একটা চশমা বের করে পরে নিল। লম্বা কালো ওভারকোটে ঢাকা শরীর, চুলগুলো উপরে ঝুঁটি বাঁধা। নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে ফিজা দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজায় দুজন দুদিক থেকে হাত বাড়ালো। আই ওয়ান্ট টু মিট আবরাজ খান ইমিডিয়েটলি। ইম্পসিবল ম্যাম। ফিজা একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা দিয়ে নিজের হাতে নিডেলটা বসিয়ে দিল। দুজন গার্ড আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে গেল, সাথে ভয়ে একে অপরের দিকে তাকে কিছু বলার আগে ফিজা বলে উঠল, নাও ইয়োর ডিসিশন, টেক মি অর নট। কি করবে? একে অপরের দিকে বার কয়েক দেখাদেখি করে ফিজাকে নিয়ে যাবে বলে সমর্থন করলো। দুজন গার্ডের মধ্যে একজন ফিজার পেছনে, আরেকজন ফিজার সামনে। তারা যে রুমে ছিল সেখান থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগোনোর পর একটা ভিআইপি রুমের সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ডের সময় ব্যবধানে সাব্বির বেরিয়ে এলো এবং ফিজাকে দেখে অবাক হলো। তবে তার চেয়েও বেশি চমকেছে ফিজার হাতে রক্ত দেখে। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, ম্যাডাম, ব্লাড, হাউ ডিড ইট হ্যাপেন? পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। গার্ড দুজন মাথা নিচু করে নিল। ভেতর থেকে দুজনের কথা শোনা যাচ্ছে, একটা আবরাজ আর একটা মধ্যবয়স্ক লোকের হবে। ফিজা সাব্বিরকে ডিঙিয়ে রুমের ভেতর চলে গেল। আমি আপনার মেয়েকে বিয়ে করব এটা কোনোদিন বলিনি। আশা করি নেক্সট টাইম এসব বলে অকওয়ার্ড ফিল করাবেন না। আবরাজ সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস, লাল তরল পানির দিকে তাকিয়ে উপরোক্ত কথাটা বলে। সামনে বসা ধপধপে সুন্দর এক অর্ধবয়স্ক পুরুষ, চুল দাড়ি আধা পাকা, চমৎকার দেখতে পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠলেন, ত্রিনা তোমাকে চাই আবরাজ। নাও আই এম মেরিড, সো আপনার মেয়ের চাওয়াটা দিন। আমি তোমার মামা, ডিভোর্স দাও মেয়েটাকে। আমার পরে তুমি রাজত্ব করবে জি গ্রুপে। আবরাজ হাসে, তাকে লোভ দেখাচ্ছে। এতদিনেও মিস্টার জি আবরাজ খানকে চিনতে পারেনি ভেবে আবরাজ বাঁকা হাসলো। আবরাজ খানকে চেনা সহজ নয়, সম্ভব নয়। আবরাজের ডান পায়ের উপর থাকা বা পাটা নাড়ে আবরাজ, এরপর বলে উঠল, 3 years have not changed and will not change in the future. ফিজা যেন এসব দেখে বাকরুদ্ধ। ত্রিনার বাবা এটা আবরাজের মামা? কই, এতদিন তো জেনে এসেছে আবরাজের মা ইলা বেগম একাই, ওনার আর কোনো ভাই বোন নেই, তাহলে ইনিকে? ফিজা কিছু বলার আগেই আবরাজ সোফা ছাড়লো, তড়িৎ গতিতে এসে মেয়েটাকে কাঁধে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে আগের কক্ষে ফিরে এলো। ফিজা এলো পাথারি আবরাজের পিঠে কিল ঘুষি মেরে চলেছে। আবরাজ ধপাস করে ফিজাকে নরম তুলতুলে গদিতে ফেলতেই ফিজা চোখমুখ কুচকে নিল। আবরাজ নিজের গলা থেকে টাই খুলতে ব্যস্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, বলেছিলাম এখানে থাকার জন্য, তারপরে কেন ওই জানোয়ারটার সামনে দেই দেই করে চলে গেলে? আপনার মামা লাগে উনি? ফিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞাসা করলো। একটু ভয় নেই মেয়েটার। আবরাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায় অগত্যা, সেই মোতাবেক এগিয়ে এলো। ফিজা পিছিয়ে যায়। আবরাজ শার্টের বোতাম খুলে বলে, তোমাকে এসব জানতে হবে না, টপিক চেঞ্জ নাও। আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি।
বলেই ফিজার একদম কাছে চলে গেল। আর হাত ধরতে গিয়ে নজরে এলো ফিজার মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখেছে। আবরাজ অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকালো। ফিজা বাঁকা হাসলো, হাতটা চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রসাত্মক স্বরে বলে উঠল, সরি টু সে, নিজেকে আঘাত করার মতো বোকামি আমি নই। আবরাজ ফিজার উপর আধা শোয়া হয়েছিল এত সময়, অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আবরাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল। আবরাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাধা দিল ফিজা। আবরাজ কি থামার পাত্র? সে তো আরো এক ধাপ উপরে। ফিজার হাত উল্টো করে চেপে ধরে। ফিজা ভ্রু কুচকে নিল। আবরাজ ফিজার চোখে চোখ রাখে, অতঃপর মুচকি হেসে বলে উঠল, আমার বউ, আই এম ইমপ্রেসড বউ। ফিজা নাকমুখ কুচকে নিল। মোটেও এসব গলে যাওয়ার পাত্রী নয়। বিরক্তির স্বরে বলে, সরুন তো, আমার ঠান্ডা লাগছে, কমফোর্টার দিন। ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে সুগন্ধি ফুল। ফিজা সচরাচর লিপস্টিক ঠোঁটে লাগায় না, দিলেও খুব অল্প স্বল্প, তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে। ফিজা হেয়ালি স্বরে বলে উঠল, মেয়েদের সাথে ভালো ফ্লার্ট করতে পারেন দেখি। তুমি তো আমার বউ। ক্ষুধা পেয়েছে আমার। ফিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে। বাহানা কোনোটাই কাজে আসছে না। আবরাজের মধ্যে আবদার করে বসলো, একটা চুমু খাই প্লিজ বউ, না করো না। আমার ভয়ঙ্কর রকমের ইচ্ছা করছে একটা চুমু খাওয়ার। না, ঠোঁট নেড়ে কিছু বলার আগেই বুঝতে পারল ওষ্ঠদয় আবরাজ নিজের দখলে নিয়েছে। শুধুই কি ঠোঁট, ফিজার দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পায়তারা চালিয়ে যাচ্ছে। ফিজা ছটফট করতে থাকে, সুযোগ পাচ্ছে না মেয়েটা। কিভাবে জব্দ করবে পুরুষটাকে? একবার নিজের দাঁত কাজে লাগালো, সুযোগ বুঝে দাঁত ফুটালো আবরাজের সিগারেটে পোড়া ঠোঁটে। নোনতা স্বাদ পেতেই বুঝতে পারে রক্ত এসেছে, অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই। সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়লো, ছেড়েই বাঁকা হেসে বলে উঠল, সামনাসামনি না হলে খেলে মজা নেই। আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করবে সুগন্ধি ফুল। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে। লজ্জা শরমের বালাই নেই এই পুরুষের মধ্যে, খুব ভালো করে বুঝতে পারছে ফিজা। ফিজা বিরক্তির স্বরে আওড়ালো, বাড়ি যেতে চাই। খাবা না? আবরাজ জিজ্ঞাসা করে। ফিজা আবরাজকে নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে, কাঁধ ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালো। আবরাজ কি ভেবে দ্রুত বইয়ের পেছনে ছুটে ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিল, যা দেখে আবরাজের চোখ অটোমেটিক বড় হয়ে গেল। দ্রুত কদম ফেলে ফিজার পিছনে এলো। গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগলো। আবরাজ গম্ভীর স্বরে বলে, এটা খেলে তোমার মাথা ঘুরবে। নেশা হবে না? তোমার হবে? আপনার হবে না? আবরাজ জবাব দিল না। নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না, তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে, ব্যাপারটা হাস্যকর। ফিজা এটার ক্যাপ খুলতেই আবরাজ সেটা নিজের কাছে টেনে নিল। ফিজা চটে গেল, রাগান্বিত হয়ে বলে উঠল, দিন আমাকে, আমি খেতে চাই ওটা। আবরাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তরিতে বলে উঠল, আমি খাবো না, আপনি খান, আপনার তো নেশা হয় না। আবরাজ কিছু ভেবে ঢকঢক করে অর্ধেক বোতল খেয়ে নিল, কিন্তু খাওয়া শেষে বেচারা বুঝতে পারছে এটা আসলেই সাধারণ নয়। দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা দুইটা তিন চারটা ফিজাকে নিজের চোখের সামনে দেখলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সাব্বিরকে কল দিল। আবরাজ শুধু চোখ বন্ধ করলো। ফিজা তবুও একটু চিন্তিত হলো, আদৌ আবরাজ খানের নেশা হয়েছে তো? ইলা বেগমের বাবা জার্মানির, কিন্তু মা বাঙালি ছিল, এবং ওনার বাবা জিন প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশে এসে দেখা হয়েছিল হালিমা ইরিনের সাথে। দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এবং দুজন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু। যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ি, আর মিস্টার জিং ছিল একজন সফল বিজনেসম্যান। হালিমা ইরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং বংশ পরিচয় ভালো, তার উপর দেখতে ছিলেন চমৎকার সুদর্শনা। সেক্ষেত্রে দুজন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন, তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল, এবং এটার সূচনা হয়েছিল চমৎকারভাবে। বছর ঘুরতে কোলজোরে এলো মেয়ে ইলা। সে কি আনন্দ দম্পতির! কিন্তু সুখ তো সবার কপালে সহে না। তেমনি হালিমা ইরিনের কপালেও বেশি দিন স্থায়ী হয়নি সেই সুখ। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন তিনি, এবং মেয়ে যখন 3 বছর বয়স তখন পরকালে চলে যান তিনি। মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামীর বিয়ে দেন, যার নাম ছিল নিকিতা, এবং ভীষণ ভালো ছিলেন সেই মহিলা। আর তারই ছেলে হচ্ছে জি, যে নিকিতার আগে সংসারের ছেলে,
ওনার আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হালিমা ইরিনের মৃত্যুর পর সবকিছুই কেমন বদলে গিয়েছিল। নিকিতা সবকিছু সামলেছে, শুধু নিজের ছেলেকে সামলাতে পারেনি। সে সর্বদাই ইলা বেগমকে অত্যাচার করত, যা নিয়ে প্রায়ই ঝামেলা হতো জিং এবং নিকিতার মধ্যে। তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয়। এভাবে বড় হতে লাগলো দুজন, এবং জিকে সামলে রাখতো নিকিতা। আর ইলা বেগমকেও অনেক ভালোবাসতো। দুজনকে কখনো তিনি আলাদা করে দেখেনি। নিজের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটতে লাগলো। একদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে, এবং এক সময় সে উপলব্ধি করে নিজের স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে, যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ। নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন। আর সেই পাত্র ছিল মিলন খান। এইসব কথা জি এর কানে পৌঁছানোর মাত্র সে প্রচুর রেগে যায়, এবং একদিন রাতে অনেক ড্রিঙ্কস করে বাড়ি ফিরে ইলার রুমে যায় আর বাজে কিছু করার জন্য জোর জবরদস্তি করে। কিন্তু জি এবং নিকিতা বাড়ি ছিল সেদিন, আর তারা জিকে আটকাতে এলে জি এর হাত সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার জি এর, এবং নিকিতা নিজে খুন এবং ধর্ষণের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করেন। এতে জি জেলে চলে যায়, কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল কেউ সেটা জানতো না, যার জন্য তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু সব খারাপের মধ্যেও নিকিতা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল, আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল। আর তিনি নিজেও মারা গিয়েছিলেন। দুইবার এত বড় কিছু হয়েছে নিজের সাথে, যা তিনি ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর জি জার্মানি চলে গিয়েছিল, আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগমের সাথে। তবে হুট করে একদিন জি ইলা বেগমের কাছে সবকিছুর জন্য ক্ষমা চান, আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, যার জন্য ইলা বেগম ক্ষমা করে দেন ওনাকে। আর তার কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা গিয়েছিলেন। ট্রিনার তখন এইচএসসি পাশ করেছিল। তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদম ভেঙে পড়ে। তখন ট্রিনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম, এবং এরপর অবস্থা আরো বেগতি হয়। এবং ওই সময়টা আবরাজ ট্রিনাকে অনেক বেশি সাপোর্ট করেছিল। যদিও খান পরিবারের সবাই এটা করত, তবে আবরাজ এর প্রতি দুর্বল হয়ে পড়ে ট্রিনা, এবং আবরাজ সেটা বুঝতে পারে নিজস্ব দূরত্ব বজায় চলত। ট্রিনাকেও জি নিজের কাছে নিয়ে যায়। সবাই এখানে এটার সমাধান ভাবলেও আসলেই তেমনটা হয়নি। ট্রিনা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরিবর্তিতে হসপিটালাইজড করতে হয়, এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি। বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগমের নিকট আবরাজকে যায়। বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ, কিন্তু ট্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন। ততদিনে আবরাজ স্কলারশিপ পেয়ে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল। বিদায় আরো সহজ হয়ে গেল। মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। আবরাজ সেখানে থাকতে শুরু করলো, আর এটাই হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সাব্বির এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো। ফিজার পাশে বসে বসে ঘুমাচ্ছে আবরাজ। এমনি ঘুমাচ্ছে না বেচারা, অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ হয়ে আছে আপাতত। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, কেন বিশ্বাস করবো এসব? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমার প্রশ্ন ছিল আপনার স্যার বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে। ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না, হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। সাব্বির ফিজাকে আবারও বলে, বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবে। তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি? মিষ্টির বয়স দেখেছেন? সবেমাত্র ক্লাস 6-এ পড়ে। এসব অনেক আগের ঘটনা। ফিজা থমথমে খেলো। আসলেই আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট, আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিধায় ইলা বেগম যখন ভুলবশত কনসিভ করেন তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা, এমনটাই শুনেছে ফিজা হতাশ হলো। সার্ভেন্টও কেন কিছু বলেনি, আর ইলা বেগমই বা কেন তাকে জি কিংবা ট্রিনার ব্যাপারে এতদিন কিছু বলেনি। তবে কি আবরাজের আজ এই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে? অনেকদিন হয় আব্রাহাম মেহেরিনের কথা ভুলেই গিয়েছিল, তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহেরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু,
সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহেরিনের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম। আব্রাহাম মেহেরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে, রিল্যাক্স, আমাকে এত ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পাচ্ছি না আমি। কিছুটা তোতলানো স্বরে বলে মেহেরিন। সাদা একটা নর্মাল থ্রি পিস পরা মেয়েটা, ওড়না গলায় ঝুলানো, চুলগুলো অত বড় নয়। ফিজার চুল অনেক লম্বা, তবে মেহেরিনের চুল বেশ ঘন। বিনুনিটা বেশ মোটাসোটা, ঠিক মেহেরিনের মতোই। আব্রাহাম আনমনে হাসে। আব্রাহাম মেহেরিনের দিকে তাকে একটা চেয়ারে বসলো, গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কিসে পড়ছো তুমি? অনার্স ফাইনাল ইয়ারে। মেহেরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার বিশ্বাস হচ্ছে না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, বাচ্চা মেয়ে। এতগুলো টাকা? ফিজা বিস্ময় নিয়ে শুধালো। আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো। আবরাজের ফোনে শব্দ হয়। আবরাজ ফোন চেক করে, সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয়। মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয়। ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে পড়ে বরফ ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপর পড়ে। ফিজা অবাক হয়, এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতগুলো টাকা কেই বা দিল? কি কারণে দিয়েছে? কত রকম প্রশ্ন। আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকায়। বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো, গাড়ি রেডি করো, 10 মিনিটস, তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিটিং করতে চাই। এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। ফিজা পুরো হতভম্ব, কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তার মধ্যে আবরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। আবরাজ মাস্টার বেডরুমে নিয়ে ফিজাকে সেটা লক করে দিল। সার্ভেন্ট 3 জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাহিরে। আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজা রুম থেকে বেরোতে না পারে। বেশ রাত হয়েছে। বিদেশের বাড়িতে সে এসব বোঝার জো নেই। লাইটিং, মানুষের আনাগোনা কোনোটার কমতি নেই। যে যার মতো এনজয় করছে। সাব্বিরের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে, কিন্তু হায় আফসোস, এটা বোধহয় জন্মে সম্ভব হবে না। তার স্যার নিজে বিয়ে করলো 3 বছর হলো না, স্যার বাসর করলো, আর না তার বিয়ের 1 বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল। সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্টে এসে এমন চিন্তা ভাবনার জন্য সে নিজেই তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল। বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই আবরাজের ঘুম ভেঙেছে। আর গেট থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই 2 জন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে। সেটা চেকিং করাই ছিল, কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ, কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ। টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ? কিন্তু কেউ একজন পাঠিয়েছিল। আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্যে। মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল। সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো। চারিদিকে সাদা বরফে ঢাকা, শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। 4-4টা কালো গাড়ি থেকে 4 জন করে গার্ড বেরিয়ে এলো। 5 নম্বর গাড়িটা থেকে বেরুলেও প্রথমে সাব্বির, তারপর ঘুরে গিয়ে ওপাশের দরজা খুলে দিল। গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণরত কিনা। রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5-6 জন গার্ড আর মিস্টার জি, সবার চোখে কালো চশমা। গাড়িগুলো লাইটের আলোতে চারিপাশ আলোকিত। আবরাজের সৈন্য সংখ্যা তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে। আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপর উঠে বসলো। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাঁজে গুজে দিয়ে গেল। আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে আচমকায় মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আর চোখে তাকালো একবার নিচে নিথর দেহের গার্ডটার দিকে, ভ্রুক্ষেপহীন তিনি। আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেললো। এরা আসলেই কি জীবিত ছিল? আপনি মানুষ হবেন না? সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন? এরা তো আপনার লোক ছিল। আমাকে শিখাতে এসো না, আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আরো কিছু ট্রায়ালের প্রয়োজন? আবরাজ শান্ত, সিগারেট টানে। মিস্টার জি আবারও বলে, ক্লাবে একজন বেশ চড়া দাম দিবেন বলেছে, পছন্দ করেছে মেয়েটা। আবরাজ কি এত ভালো মানুষ? বইয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? মোটেও না। আবরাজ সাথে সাথে আবার ট্রিগার চাপে।
শব্দ হয় না কোনো, শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠেন। আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনে ডিকির উপর থেকে সিগারেট অদূরে ফেলে ছুড়ে দেয়। এরপর শান্ত স্বরে বলে ওঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সব সময় ছেড়ে দেব এটা ভাবা বোকামি। আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবী থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি টেইলে দিয়েছেন আমায়, আমি আপনাকে দিয়ে গেলাম। আবরাজ দুজন গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবারও কোমরে গুজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাব্বির আবরাজের পাশে হাঁটে, তবে এ দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড়বিড় করে আওড়ালো, ম্যাডাম ম্যাডাম এসব জানতে পারলে কি হবে? ইয়া মাবুদ, আমার তো এখন থেকেই টেনশন হচ্ছে। আবরাজ আচমকায় সাব্বিরের কলার টেনে ধরল। বেচারা আবরাজের চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল। আবরাজের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমনভাবে কলারটা ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। আবরাজ সাব্বিরের কলার ঝাঁকিয়ে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।